দেশ জুড়ে অলরেডি তাণ্ডব শুরু হয়ে গেছে এবং দেশ জুড়ে অনেক কিছু চলছে, দাঙ্গা হাঙ্গামা অনেক কিছুই চলছে, বাট সে সমস্ত নিয়ে আমি একদমই প্রভাবিত নই, চিন্তিতও নই এবং আশ্চর্যও নই। তার কারণটাই হচ্ছে একটা, যে দেশে যতদিন বামপন্থা থাকবে সে দেশে কখনো শান্তি, স্থিরতা, স্টেবিলিটি আসতে পারে না। তার কারণ হচ্ছে একটাই, বামপন্থা ফ্রম দ্য কোর অফ ইটস প্রিন্সিপাল এরা ইলেকটোরাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। খুব সহজভাবে বলতে গেলে কমিউনিস্টরা, বামপন্থীরা ভোটাভুটির রাজনীতিতে বিশ্বাস করে না। তারা একমাত্র ভারতে এই মুখোশ ধারণ করে সংসদীয় রাজনীতিতে জয়েন করেছে। তো এখন ব্যাপার হচ্ছে যে একটা, যে মানুষের যেটা আদর্শ, তাকে, চোরকে তুমি যতই নিয়ে যাও ভালো জায়গাতে, সে চোর ওখানে গিয়ে চুরি করবে। যে খুন করে সে যেখানেই নিয়ে যাও তাকে খুন করবেই। তো সুতরাং বামপন্থীরা যতই নিজেকে ডেমোক্রেসির আন্ডারে আনুক, যতই ভোটে পার্টিসিপেট করুক, যখন এদের আদর্শগতভাবে এদের বই পুঁথি থেকে যখন বলে দেওয়া হয়েছে যে এরা হচ্ছে সংগ্রামে বিশ্বাসী, বন্দুকের নল এদের কাছে ক্ষমতার উৎস, এবং তারা সেই জিনিসটাই ফলো করে, তারা এজিটেশন, তারা সংগ্রাম, এগুলো ছাড়া থাকতে পারে না। এরা এগুলো ছাড়া এদের কাছে কোনো সলিউশন নেই। আপনি জিজ্ঞাসা করবেন যে দেশের অর্থনীতি, ওদের কাছে এদের ধারণা যে দেশের অর্থনীতি চলে যাচ্ছে। আমি জানি না, যেখানে গোটা বিশ্বের যে টপ 20 কান্ট্রিজ আছে তাদের জিডিপি গ্রোথ রেট কারো 3-4-এর বেশি নয়, সেখানে ভারতের হচ্ছে 7 থেকে 8%। তারপরেও ভারতের অর্থনীতি এদের কাছে ডুবে যাচ্ছে। তো ঠিক আছে, মেনে নিলাম এরা অনেক বড় বড় অর্থনীতিবিদ, তো অমর্ত্য সেন এদের মসিহা, তো এরা অর্থনীতি ভালো বোঝে। কিন্তু এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে সলিউশন কী, এটা বলতে পারবে না। এদেরকে যদি, এই যে এখন যে চলছে নিট পেপার লিক নিয়ে এই যে আন্দোলনটা করছে, এরা বলছে যে হ্যাঁ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওইটুকুই। তারপরে কি অ্যাকাউন্টেবিলিটি সরকার তো নিয়েছে। পরীক্ষার পরে হচ্ছে সমস্ত স্টেপ নেওয়া হয়েছে, যাদেরকে হচ্ছে সরকার নিজে থেকে এসে ঘোষণা করেছে যে হ্যাঁ পেপার লিক হয়েছে এবং তার জন্য পেপার ক্যান্সেল করা হয়েছে। ধর্মেন্দ্র প্রধান যে শিক্ষামন্ত্রী, সে নিজে এসে পাবলিকলি অ্যাপোলোজাইজ করেছে। তো অ্যাকাউন্টেবিলিটি তো এটাই বুঝি যে কারো যদি দোষ হয়ে থাকে, সে নিজে এসে তার দোষ স্বীকার করবে এবং তার বিনিময়ে কাজ করবে। ঠিক আছে, কতটা কি কাজ করলো সেটা তার পারফরমেন্সের বিচার। আমাদের কাছে ভোটের ক্ষমতা আছে, আমাদের তার কাজ ভালো না লাগলে পরে আমরা ভোট দিয়ে তাকে ওঠাবো, এবং ভোট দিয়ে পরে ধর্মান্ধ প্রধান কেন, নরেন্দ্র মোদীও ক্ষমতা থেকে সরে যাবে। এটা সংসদীয় রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির এটা একটা সবথেকে বড় দিক, যা আমাদের কাছে আলটিমেটলি পাবলিকের হাতেই পাওয়ার। সেখানে তো এরকম ভায়োলেন্ট প্রোটেস্টের কোনো দরকার নেই। তোমার আন্দোলন করতে হয় যে হ্যাঁ সরকার খারাপ কাজ করছে, সরকার ভালো কাজ করছে না, আন্দোলন করো, তুমি প্রদর্শন করো, তুমি সভা করো, সমাবেশ করো, মঞ্চ টাঙাও। কিন্তু এই যে পদ্ধতি, প্রথম কথা বলে রাখি যে এই যে অনেক সেন্টিমেন্টাল কথাবার্তা চলছে, অনশন করলে পরে একটা লোক না খেয়ে বসে আছে, কেন করবে না? আরে ভাই, তুমি বলছো যে ছাত্রগুলোকে পেটানো হচ্ছে ডেমোক্রেসির এগেনস্টে। তো যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট, যে ভোট পেয়ে, সে মানছি যে তার যোগ্যতা নেই, তার কিচ্ছু নেই, সে অযোগ্য শিক্ষামন্ত্রী হওয়ার, কিন্তু একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন জনতার জনতার ভোটের ক্ষমতায় এসে সে যখন পাওয়ারে এসছে, তারপরে তাকে অনশন করে সরিয়ে দেওয়া, এটা তো ব্ল্যাকমেল। তুমি সংসদীয়ভাবে তুমি গণতান্ত্রিক উপায়ে তাকে হটাতে পারছো না, জাস্ট মানুষের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে তুমি না খেয়ে বসে থাকছো। দিস ইজ টোটালি আটারলি ব্ল্যাকমেল। এটাকে পানিশেবল হওয়া উচিত। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে স্যালাইন দেওয়া হয়েছে, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই গভর্নমেন্ট যে এটা সোনাম ওয়াংচুকের জন্য করা হয়েছে। এটা যে কারোর সঙ্গে করা হলে পরে করা হতো। আমি আজ পর্যন্ত দেখিনি যে কোনো ভালো কাজে এই অনশনগুলো কাজে লেগেছে। প্রথম এক্সাম্পল শুরু হয়েছে, দেখুন স্বাধীনতা সংগ্রামীরা যা করেছে ব্রিটিশের জন্য, ওই সমস্ত তুলনা করবেন না। ঠিক আছে, ওনারা যা করেছেন বেশিরভাগ করে তারা হচ্ছে প্রাণ দিয়েছেন। ঠিক আছে, এরা কেউ প্রাণ দেয়নি। আর এটা স্টার্ট হয়েছে কবে থেকে? মহাত্মা গান্ধী থেকে। ঠিক আছে, তিনি এই ব্ল্যাকমেল কাজে লাগিয়ে, এই অনশনের ব্ল্যাকমেল কাজিয়ে
নেতাজিকে কংগ্রেস থেকে বের করেছেন, নেতাজিকে দেশ থেকে বার করেছেন, এবং সেই কালচারটা তিনি একটা স্ট্যান্ডার্ড সেট করেছেন যে হ্যাঁ, অনশন করলে পরে নিজের অন্যায় দাবিগুলোকেও প্রতিষ্ঠিত করা যায়, এবং সেই কালচারটাই চলে আসছে এখনও পর্যন্ত। ঠিক আছে, এবং সেটাকে বিভিন্ন পার্টি বিভিন্ন সময় বিভিন্ন নেতা বিভিন্ন রকমভাবে কাজে লাগিয়েছে। কিন্তু তাতে সলিউশন কী? আজকে ধর্মান্ধতা যদি রেজিস্ট্রেশন করে দেয়, তারপরে কি সলিউশন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি পার্লামেন্টারি বডি নয়, ঠিক আছে, মানলাম, কিন্তু গভর্নমেন্ট যখন বলেছিল যে এই সমস্ত সেন্ট্রালাইজড এক্সামগুলোকে একটা সেন্ট্রালাইজ পার্লামেন্টারি বডির আন্ডারে আনা উচিত, এবং এই বডিটাকে একটা ক্ষমতা দেওয়া হবে যে তারা এই সমস্ত এক্সামগুলোকে কন্ডাক্ট করবে এবং তার সব কিছু নিয়ম নীতি নির্ধারণ করবে। তখন রাজ্যগুলো কেন বলল যে না, এই সমস্ত কিছু চলবে না, এই সেন্ট্রালাইজড এক্সামের মাধ্যমে আমাদের রাজ্যের ক্ষমতা খর্ব করা হচ্ছে? তখন কেন তোমরা বাধা দিয়েছিলে? এই রকম যখন প্রয়োজন, তখন তার প্রতিটা রাজ্য যেখানে বিশেষ করে বিরোধী শক্তিগুলো ক্ষমতায় আছে, তারা প্রতিটা জিনিসে বাধা দিয়ে যাচ্ছে। এবং আজকে যখন সেই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে, একটা পার্লামেন্টারি এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা নিট নিয়েছে, এটা কোনো পার্লামেন্টারি বডি নয়, ঠিক আছে, তো তার অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা তো দায়ে পড়ে হচ্ছে সরকারকে এটা বানাতে হয়েছে, কারণ যে ন্যাশনাল পার্লামেন্টারি বডি, যেটা হচ্ছে পার্লামেন্টারির আন্ডারে থেকে সমস্ত সেন্ট্রাল শিক্ষা ব্যবস্থাগুলোকে এক্সাম কন্ডাক্ট করার কথা ছিল, যখন এই প্রস্তাবটা এসেছিল তখন তো এরা সবাই বিরোধিতা করেছে যে আমাদের বিরোধীদের শিক্ষাক্ষেত্রে বিরোধীদের ক্ষমতা খর্ব করা হচ্ছে। আরে ভাই, পার্লামেন্টারি বডি যদি হয়, আজকে বিজেপি ক্ষমতায় আছে বলে পার্লামেন্টারি বডির ক্ষমতা তার কাছে, তো কালকে যদি বিজেপির জায়গায় যদি অন্য কোনো পার্টি ক্ষমতা আসে, তো সেই বডির ক্ষমতা তোমার কাছে যাবে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো গণতন্ত্রের এটাই নিয়ম। তার মানে তো এটা নয় যে তুমি যখন তোমার সুবিধা হবে তখন তুমি বলবে যে আমার এটা দরকার নেই, আর যখন তোমার প্রয়োজনে লাগবে তখন বলবে যে না, কেন ওটা করনি। তো এগুলো তো হিপোক্রেসি, তো এগুলোর কোনো মানে হয় না। তো এখন ব্যাপার হচ্ছে যে এদের কাছে বামপন্থীদের কাছে কোনো সলিউশন নেই, এদের কাছে প্রতিটা প্রবলেম ওরা তুলে তুলে ধরবে। আরে ভাই, আমরা কি অন্ধ নাকি? সরকার কি অন্ধ নাকি? সরকার তো আজকে যে এই যে এজিটেশনটা হচ্ছে, ঠিক কারণে হোক কি ভুল কারণে হোক, সে সমস্ত তর্কে আপাতত যাচ্ছি না, কিন্তু দেশ জুড়ে তো এটা হচ্ছে, দেশের নাম খারাপ হচ্ছে, যা খারাপ হচ্ছে সেগুলো পরের কথা, কিন্তু আমি জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, বিজেপির তো ক্ষতি হচ্ছে, কারণ বিজেপির একটা অংশ তারাও কনফিউজ হচ্ছে। আমি তো অনেককে দেখছি যারা নিউট্রাল ছিল, তারাও আজকে বিজেপির হয়ে বলতে শুরু করেছে, এরকম অনেক কিছু করছে। তো এটা তো আলটিমেটলি বিজেপির লস। তো বিজেপিকে এটা দেখতে পায়নি? তারা কি অ্যাটলিস্ট তারা হচ্ছে দেশের কথা না ভাবুক, তারা তো নিজের পার্টির কথা তো ভাবে, এইটুকু তো মানতে হবে। তারা চিরকালের জন্য ক্ষমতায় থাকতে চায় এবং তার জন্য যা কিছু করতে পারে, সো কল্ড তারা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তো সুতরাং তার জন্য তো তারা সব কিছু করতে রাজি। তো সুতরাং যেখানে দেখতে পাচ্ছে যে কাজটা করে মানুষের সাপোর্ট কমছে বা ভোটে হেরে যাওয়ার চান্স আছে, সেই কাজটা তারা নিশ্চয়ই করবে না। এতটুকু বুদ্ধি তো তাদের আছে, 15 বছর তারা ক্ষমতায় আছে। তারপরেও তারা এটা করেছে, তার কারণটাই হচ্ছে যে এর কোনো সলিউশন ইনস্ট্যান্ট সলিউশন হতে পারে না, এরকম এটা কোনো তুলি নয়, ঠিক আছে। মানুষ যে মনে করে যে ফট করে একদিনে হয়ে যাবে, হবে না। তার কারণটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেদিনকে বলা হয়েছে যে সেন্ট্রালাইজড অনলাইন এক্সাম করা হবে। এখন এই অনলাইন এক্সামটা এতকাল কেন হয়নি? তার কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্রাস্ট্রাকচারটা আজকে এসে ডিজিটাল ইন্ডিয়ার আন্ডারে এই সমস্ত যে টেস্টিং যে সেন্টারগুলো, তুমি এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, প্রিন্ট আউট বার করে গোল গোল করে জমা দিয়ে দাও, পরীক্ষা হয়ে গেল। কিন্তু যখন অনলাইন এক্সাম হবে, সেখানে তো কম্পিউটার লাগবে, এবং সেই কম্পিউটারের সেন্টার তো একটা দুটো কম্পিউটার হবে না, হাজার হাজার লাখ লাখ গোটা দেশ জুড়ে 20 লক্ষ এনআইটি এনডব্লিউটি এক্সামিনি রয়েছে, মানে যারা পরীক্ষার্থী রয়েছে, ঠিক আছে, সরি। তো 20 লাখ, তার মানে মিনিমাম 20 লাখ কম্পিউটার লাগবে, 20 লাখ কম্পিউটারের ইনফ্রাস্ট্রাকচার লাগবে। তো যখন ডিজিটাল ইন্ডিয়ার আন্ডারে এগুলো যখন করা হচ্ছিল, তো তখন তো তোমরা তো মকারি করেছিলে যে ডিজিটাল ইন্ডিয়া এগুলো বেকার হচ্ছে, কোনো দিন হবে না। তখন তো কিছু করনি। তো না তোমরা সলিউশন নেবে, না তোমরা হচ্ছে প্রবলেমের কোনো সলিউশন দেবে, তোমরা হচ্ছে প্রবলেমকে পয়েন্ট আউট করে তোমরা খালি হচ্ছে চিৎকার চেঁচামেচি মার দাঙ্গা এবং ঝামেলা করবে। তার কারণটাই হচ্ছে বামপন্থা হচ্ছে একটা অ্যানার্কিজম, এদের কাজই হচ্ছে ঝামেলা পাকানো।
সংগ্রামের মাধ্যমে ক্ষমতা লাভ করা। এরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা লাভ করতে পারে না। পৃথিবীর কোন দেশে, কোন গণতান্ত্রিক দেশে বামপন্থীরা আছে যারা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা লাভ করেছে? আপনি দেখাতে পারবেন না, গোটা ইতিহাসে কোথাও নেই। আমি এক্সাম্পল দিচ্ছি, চায়নাতে আজকে বলছে যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়া তো কম, ইন্ডিয়া তো কম। তো এদের যেটা বাপ, চায়নাই তো এখনকার দিনের বামপন্থার ধরাধারী দেশ। তার দেশে গণতন্ত্র আছে? ভোটিং হয়? হয় না। তার দেশে মিডিয়া আছে? না। গ্লোবাল টাইমস এটা হচ্ছে সরকারি মিডিয়া। তার দেশে কারো ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে? না, নেই। কিন্তু তারা ভারতের থেকে ফ্রিডম অফ ইন্ডেক্সে অনেক উপরে। রাশিয়াতে কারো কিছু বলার ক্ষমতা আছে গভর্নমেন্টের এগেনস্টে? ভ্লাদিমির পুতিনের এগেনস্টে কিছু বলতে পারবে ভ্লাদিমির পুতিন কি মা কি একই তেইসি? বলতে পারবে না। কিন্তু ইন্ডিয়াতে বলতে পারবে। ঠিক আছে? গোটা পৃথিবী জুড়ে সমস্ত দেশ তার ন্যারেটিভ ওয়ারফেয়ারে, তার ন্যারেটিভে নিজেদের দেশকে এগিয়ে রাখার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন কথাকে তারা আটকে যাচ্ছে। যেরকম হচ্ছে এই যে ইরান ওয়ারে আমেরিকার প্রচুর সৈন্য মারা গেছে, কিন্তু তারা প্রথম কথা তারা স্বীকার করেনি পাবলিক মিডিয়াতে। তারা টোটালি ডিনাই করে গেছে, এবং যখন দেখে যে সম্ভব নয় তখন তারা বলেছে 17 সোলজার্স হ্যাজ বিন ডাইড কিল্ড ইন দ্য অ্যাকশন। তখন কথা হচ্ছে যে এই পৃথিবীর প্রতিটা দেশ নিজেদের ন্যারেটিভকে কন্ট্রোল করার জন্য জান লাগিয়ে দিচ্ছে। পাকিস্তান তো ছেড়ে দেন, পাকিস্তানে কি হয় না হয় বাইরে কেউ কিচ্ছু জানে না। ঠিক আছে? আর এই আমাদের পাশে কাংলাস্তান যেটা আছে, তাদের দেশে তো খবরদের থেকে বেশি ফেক খবর বেশি চলে। আমি জানি না ওরা কোথা থেকে শিখছে, হাদিস ফাদিস থেকে শিখছে হয়তো, ওই জন্য এত ফেক খবর ওরা পড়ে। ঠিক আছে? ঠিক আছে, তো এদের কোনো দেশের কিন্তু এরকম কোনো সমস্যা নেই। ভারতেই এটা হচ্ছে একটা ব্যাপার যে ভারতের ন্যারেটিভ ওয়ারফেয়ার ভারত কখনো করতে পারবে না। কারণ সরকার যদি বলে যে আমি এটা করেছি, তাকে এগেনস্টে বলার জন্য আরও 10টা লোক আছে। অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, যে ভারতে আলটিমেট ডেমোক্রেসিটা আছে। আজকে যে বলছে যে মানুষের কোনো কথা নেই, মানুষের কথা নেই, গোটা ভারত আজকে এই প্রোটেস্ট নিয়ে উত্তাল। তাহলে যে গোটা প্রতিটা মিডিয়াতে এই সেম খবর। মিডিয়াতে তো শুধু তো ধরে শুধু তো ধর্মেন্দ্র প্রধানের ইন্টারভিউ নিচ্ছে না বা মোদি ইন্টারভিউ নিচ্ছেন না। মিডিয়া, সে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক, সে রাইট উইং মিডিয়া হোক, সে লেফট উইং মিডিয়া হোক, যে কোনো মিডিয়া হোক, সেই প্রোটেস্টের বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিটা মানুষের হচ্ছে কভার করছে। আজ 4 দিন থেকে গোটা ন্যাশনাল টেলিভিশন জুড়ে খালি এই খবর দেখছি। তারপরেও এরা কী করে বলে যে জনতার আওয়াজ হচ্ছে, এদেরকে খর্ব করা হচ্ছে। মানুষ তো যা পাচ্ছে বলছে। ঠিক আছে? ক্ষমতা সামনে মোদি কা মাকা এসব বলে দিচ্ছে। আর কত ফ্রিডম চাই রে বাবা? আর কত ফ্রিডম চাই? তুমি দেশের প্রধানমন্ত্রীকে মা বাবা তুলে কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছ, এরপরে আর কত ফ্রিডম চাই? মানে তুমি ওকে গুলি করে দিতে চাও নাকি? হ্যাঁ, তাহলে পরে তো তোমাকে গুলি খেতে হবে। আলটিমেটলি তুমি তো ল করছো না। ঠিক আছে? তো এখানে এখন ব্যাপার হচ্ছে যে এই বামপন্থীরা যতদিন থাকবে ততদিন কিছু হবে না। এদের প্যাটার্নটা আপনি লক্ষ্য করুন। কৃষক আন্দোলনের স্লোগান কি? আজাদি। যখন এই যে কর্মচারীদের শ্যাক হচ্ছিল, বিভিন্ন যারা হচ্ছে আন্দোলন করছিল, তারা হচ্ছে প্রাইভেট সেক্টরে, তারা হচ্ছে কিছুদিন আন্দোলন চলছে তাদের, সেখানে গিয়ে এদের স্লোগান কি? আজাদি। ঠিক আছে? কলকাতা যখন তিলোত্তমার যে কেসটা হলো, এত বড় কেস, খুব সেন্সিটিভ কেস, গোটা পৃথিবী নড়ে গেছিলো তাতে, সেখানকার প্রোটেস্টটা আলটিমেট ফেলিয়ার। তার কোনো কাজে লাগেনি সেই এত বড় প্রোটেস্ট। গোটা দুনিয়ার মানুষ যে প্রোটেস্টকে সায় দিয়েছে, সেখানে কোনো কাজে লাগেনি। তার কারণটা কি? সেই প্রোটেস্টেও এদের স্লোগান হচ্ছে আজাদি। এরা যেখানে যাবে, যে প্রোটেস্টে যাবে, তার সেখানে সে প্রোটেস্টের রিজন যাই হোক, আজকে যেখানেই এরা যাক না কেন, তাদের অ্যাজেন্ডা একটাই। আমি স্লোগানটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম। এদের দেখবেন এই অ্যাজেন্ডাগুলো একই জিনিস, প্রতিটা জায়গায় গিয়ে দেখবেন ওই পয়েন্টগুলো একই জিনিস রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে এত কিছু হচ্ছে, এই সমস্ত মানুষের কথা, সমাজের কথা, এইসব ভেবে কিন্তু কেউ করছে না। ঠিক আছে? আপনি ভাবছেন যে হয়তো এরা আপনার কথা ভেবে করছে, না, এরা আপনার কথা ভেবে করছে না। এরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত কাজগুলো করছে। তাই
এরা অ্যানার্কিজমে বিশ্বাসী, এরা ঝামেলা পাকাতে বিশ্বাসী। তাই এরা সরি, আপনি যে পার্টিটা, যে পলিটিক্সটা মতাদর্শগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা কোনো দিনই গণতান্ত্রিক দেশে তাদের ঠাঁই হতে পারে না। ঠিক আছে? তো এখন এরা যে বলে যে এই যে স্বাধীনতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, স্বাধীনতা তো এদের মধ্যে নাই। এদের নিজেদের নেতারাই পলিট ব্যুরোর এগেনস্টে কথা বলতে পারে না। এদের নিজেদের নেতারা যদি নিজেদের নেতাদের সমালোচনা করে, তাদের থেকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হয়, তাদেরকে হাপিস করে দেওয়া হয়। তো এদের স্বাধীনতার মানেই বোঝে না। আজকে আপনি যদি দুটো প্রশ্ন করবেন, প্রথম দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, দ্বিতীয় প্রশ্নে ফাম্বল করবে, তারপরে আপনাকে বলে দেবে যে আপনি গদি মিডিয়া, আপনি অন্ধভক্ত। আরে ভাই ঠিক আছে, মানলাম আমি গদি মিডিয়া, মানলাম আমি অন্ধভক্ত, কিন্তু আমি যদি একটা লেজিটিমেট প্রশ্ন করি, তোমাকে তার উত্তর দিতে হবে। তুমি উত্তর দিতে পারছো না, তুমি তখন দাগিয়ে দিচ্ছ এরকমভাবে। তো এটা হচ্ছে সব থেকে বড় বর্ণবিদ্বেষ। তুমি বিজেপি, তাই আমি তোমার সাথে কথা বলবো না। তুমি কংগ্রেস, তাই তোমার সাথে কথা বলবো না। তুমি সিপিএম, তাই তো তোমাকে আমি মানুষ হিসেবে মনে করি না। দিস আর অল রেসিজম, এগুলো বর্ণবিদ্বেষ। ঠিক আছে? ঠিক শুধু ওই ব্রাহ্মণ আর শূদ্রের মধ্যে ওই ছোঁয়াছুঁই অচ্ছুতের ব্যাপারটা, সেটা শুধু বর্ণবিদ্বেষ নয়। এই যে একদম আজকের যে যতজন বাম ঘরানার মানুষজন, তারা ভারতের আর প্রতিটা মানুষকে তারা অশিক্ষিত, আনপাড়, গাওয়ার, জাহিল মনে করে। ঠিক আছে? এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় রেসিজম। ঠিক আছে? এই রেসিজমটা যেহেতু একটা মেজরিটির এগেনস্টে হচ্ছে, তাই এটা হালে পানি পাবে না। কারণ ওই ওই কিউট কিউট জিনিস বেশি আমাদের মাথায় ধরে। আহারে বাচ্চাটাকে মারছে, এদিকে এদিকে বাচ্চাটা যে গোটা ঘর জুড়ে যে নোংরা করে বেড়াচ্ছে, সেটা কিন্তু কেউ দেখবে না। ওই কিউট বাচ্চাটা মার খাচ্ছে। তো এই স্টুডেন্ট প্রোটেস্টে যে স্টুডেন্টরা মার খাচ্ছে, এগুলো সেন্টিমেন্টাল। কারণ এদের টার্গেটটাই হচ্ছে যে ঝামেলা পাকাও, একটা ঝামেলা পাকবে, সরকার স্টেপ নেবে, তখনই কিছু লোক মার খাবে বা কারো হতাহত হবে, কিছু হবে না হবে, তখন আমরা সেই জিনিসটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে যাব। ঠিক আছে? হ্যাঁ, এরা সমাজতন্ত্রের কথা বলে, কিন্তু সমাজের কথা কি আদৌ ভাবে? ভাবে না। যারা হচ্ছে শুধুমাত্র সংগ্রামে বিশ্বাসী, বন্দুকে বিশ্বাসী, লড়াইয়ে বিশ্বাসী, তারা কোনো দিন গণতন্ত্রে জায়গা পেতে পারে না। একটা সাপের আপনি যতই দাঁত ভেঙে দিন, সেই সাপকে নিয়ে এসে বাড়িতে পুষলে সে ছোবল মারবেই। সে সাপের ছোবলের বিষ থাকবে না, আপনি মরবেন না, কিন্তু ওই যে ছোবল আসবে, আপনার গায়ে ক্ষত সৃষ্টি হবে। সেখানে তার জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। সেটা থেকে সেপটিক হয়ে, সেটাতে ইনফেকশন হয়ে, সেটা থেকে আপনার ঘা হতে পারে এবং ঘা থেকে মৃত্যুও হতে পারে। ঠিক আছে? তার একটা বড় পৃথিবীতে অনেক বড় বড় প্রমাণ আছে যে এরকম ছোট্ট ছোট্ট ঘা থেকে কী করে একটা দেশের ক্ষমতা পাল্টে গেছে। ভগবানের কৃপায় আমাদের দেশে এখনও গণতন্ত্র আছে এবং আশা করি সেই গণতন্ত্র সারা জীবন থাকবে। ঠিক আছে? তো সুতরাং মানুষের উচিত গণতন্ত্রের মাধ্যমে যাওয়া, কিন্তু এরা গণতন্ত্র মানে না। কারণ হচ্ছে এরা গণতন্ত্রের বুলি আওড়ালে পরেও এদের হচ্ছে বামপন্থীদের সবথেকে বড় যেটা এদের মোটো, সেটা হচ্ছে ফ্যাসিবাদের এগেনস্টে এরা লড়াই করে, স্বৈরতন্ত্রের এগেনস্টে লড়াই করে। এখন ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র কি? যে দল বা যে মতাদর্শ মনে করে একমাত্র তাদের মতাদর্শই ঠিক এবং জোরপূর্বক তাদের মতাদর্শ বাকিদের উপর তারা চাপিয়ে দিতে চায়, তাদেরকে বলা হয় স্বৈরাচারী, ফাসিস্ট। সিপিএম, কমিউনিস্টরা হচ্ছে এই কমিউনিস্টদের সবথেকে বড় শত্রু নাকি হচ্ছে এই স্বৈরাচারীটা। তাহলে বলুন, এই স্বৈরাচারের সংজ্ঞা অনুযায়ী পৃথিবীর সবথেকে স্বৈরাচারী যদি কোনো কমিউনিটি থেকে থাকে, সেটা হচ্ছে ইসলাম। কারণ ইসলাম বাই ডিফল্ট, বাই কোরআন মনে করে যে পৃথিবীতে একমাত্র ধর্ম, সত্যি ধর্ম হচ্ছে ইসলাম, এবং তাছাড়া কোনো ধর্ম সত্যি নয়, সেগুলো সব কুসংস্কার। পৃথিবীতে পূজার একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ। বাকি সমস্ত ধর্মের সমস্ত দেবদেবীর সমস্ত মানুষের কারো পূজা পাওয়ার যোগ্য নয়, তারা পূজা পাওয়ার অযোগ্য। এবং শুধু এটাও নয়, ইসলামের কোর বিলিফ হচ্ছে পৃথিবীতে যতদিন পর্যন্ত একটা পর্যন্ত অমুসলিম থাকবে, ততদিন পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে থাকবে। ইসলামের জিহাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন না গোটা পৃথিবী 100% ইসলামে কনভার্ট হচ্ছে। তো এখন স্বৈরতন্ত্রের, স্বৈরাচারের সংজ্ঞা অনুযায়ী ইসলাম হচ্ছে পৃথিবীর সব থেকে বড় স্বৈরাচারী শক্তি।
কিন্তু সিপিএমকে কোনো দিন ইসলামের এগেনস্টে বলতে দেখবেন না। তার কারণটাই হলো যে এরা এই এদের অ্যানার্কিজমটাকে কাজে লাগায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। তারা জানে যে ইসলাম ধর্মাবলম্বীদের ভাই বোনদের তাদের ধর্মের প্রতি রিলিজিয়াস সেন্টিমেন্ট প্রচুর হাই। ঠিক আছে, আজকে যে কোনো রকমভাবেই তাদের সেন্টিমেন্টকে কাজে লাগানো যায়। ইসরায়েল ভালো না ইসরায়েল খারাপ, ইসরায়েল অত্যাচার করছে না ইসরায়েলের উপর অত্যাচার হয়েছে, এসব কোনো প্রশ্নই নয়। যেহেতু ধর্মীয়গতভাবে ইসরায়েল খারাপ, তাই ইসরায়েলের পাশে আজকে যে দাঁড়াবে সেই খারাপ। সে কারণে ভারত খারাপ, মোদি খারাপ, ভারতের হিন্দুরা খারাপ। ঠিক আছে, তো এদেরকে কোনো এক্সপ্লেনেশন দেওয়া দরকার নেই। আজকে ইসলাম নিয়ে বলতে আসিনি, সেসব নিয়েও বলবো না। আপনাদের খুব থাকলে পরে আমাকে বলবেন, ঠিক আছে, এবং প্রোটেকশান দেবেন। আমার বাড়ি মুর্শিদাবাদ, ঠিক আছে, পরের দিন এসে আমার বাড়ি জ্বালিয়ে দিয়ে চলে যাবেন, আপনাদের অভ্যেস আছে। আমি আগেও এসব ফেস করেছি, জেল ফেল খেটে নিয়েছি আমি আপনাদের বিরুদ্ধে বলতে গিয়ে। তো ওই সব বলবেন। আপনি যদি ইসলাম নিয়ে যদি চান যে আমি ইসলাম নিয়ে বলি, তাহলে আমাকে কথা বলতে বলবেন, আসবেন, আপনার ব্যাখ্যা আমি দিয়ে দেবো। আমার কথা হচ্ছে যে আজকে বামপন্থা যে বলে যে তারা স্বৈরাচারের এগেনস্টে তারা লড়াই করে, তাহলে ইসলামের এগেনস্টে তারা কিছু কেন বলে না? কারণ যে দেশে ইসলাম আছে সে দেশে তো অন্য কোনো ধর্ম নেই। পৃথিবীতে 57টা ইসলামিক কান্ট্রি আছে, আর কোন ধর্মের কটা ধর্ম আছে? সেখানে তো একটা ইসলামিক দেশেও তো কোনো কমিউনিস্ট নেই, সেখানে কোনো কমিউনিস্ট নেতা নেই, দেখতে পাবেন না। কারণ এরা হচ্ছে মানুষের কথা, পলিটিক্সের কথা, গণতন্ত্রের কথাটা মানে না। এরা শুধু মানে হচ্ছে বিপ্লব, ঝামেলা পাকানো, এসব কোনো কিছু সলিউশন নেই। না অর্থনীতি, না কোনো সিস্টেম, না বিউরোক্রেসি, না লেজিসলেচার, কোনো কিছু সলিউশন এদের কাছে শুধু হচ্ছে একটাই কথা, হচ্ছে ঝামেলা পাকাতে হবে। কি আজকে আপনি একটা জিনিস দেখুন, এই যে সোনাম ওয়াংচুক আজকে আন্দোলন করছে স্টুডেন্টদের জন্য, খুব ভালো কথা। তো স্টুডেন্টের জন্য আন্দোলন করতে হলে সোনাম ওয়াংচুক যদি, আমি আজকে গ্যারেন্টি দিচ্ছি, সোনাম ওয়াংচুক যদি উইদাউট এনি ব্যানার, কোনো পার্টির পতাকা ছাড়া, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে গিয়ে যদি উনি একা উইদাউট কোনো পতাকা ছাড়া উনি যদি ওখানে গিয়ে ধর্নায় বসতেন, আমি গ্যারেন্টি দিচ্ছি লক্ষ লক্ষ মানুষ তার পাশে গিয়ে দাঁড়াতো, এবং ধর্মেন্দ্র প্রধান বাধ্য হতো ধর্মেন্দ্র প্রধান করতে। কিন্তু উনি তা করেননি। উনি পার্টির আন্ডারে গেছেন। সেই পার্টির সেই মঞ্চে কারা মুখ? সেই মঞ্চে মুখ হচ্ছে কুণাল কামরা, সেই আপের লোক, সেই সিপিএমের লোক, সেই আয়সা, সেই যে মানুষগুলো ওই মানে এনআরসি আন্দোলনের সময় ছিল, যে মানুষগুলো ওই কৃষক আন্দোলনের সময় ছিল, যে মানুষগুলো ওই বিভিন্ন যে ল্যাজে গোবরে আন্দোলনেরগুলোর সময় ছিল, ওই মানুষগুলোই আজকে আছে। তাহলে আপনার যে উদ্দেশ্যটা যে ঠিক, সেটা আমি কী করে বলবো? ঠিক আছে, আজকে বলছেন যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে, ভালো কথা, আপনাদের দাবি। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে কী মনে করি সেটা আজকে আমি বলবো না, ঠিক আছে, কিন্তু আপনারা চাইছেন, ঠিক আছে, ভালো কথা। এখন ব্যাপার হচ্ছে যে বিগত তো 20 বছরে কি আর কখনো নিটের পেপার লিক হয়নি? তখন কখনো দেখেছেন কাউকে কোনো শিক্ষামন্ত্রী রিজাইন করেছে? প্রতি বছর প্রতিটা রাজ্যে কোনো না কোনো এক্সামের কোশ্চেন লিক হচ্ছে, কোনো পরীক্ষার লিক হচ্ছে। এদেরকে কাউকে সেসবের পাশে দাঁড়াতে দেখেছেন? পশ্চিমবঙ্গে যবে থেকে এই শিক্ষা দুর্নীতির আন্দোলন চলছে, বঞ্চিত শিক্ষকরা রোদ ঝড় জল বৃষ্টিতে বসে ওই শিক্ষা দপ্তরের সামনে আন্দোলন করেছে, তখন এদের কাউকে একটাকে আসতে দেখেছেন? 26,000 টিচারের চাকরি চলে গেছে, এদের কাউকে একটাকে বলতে দেখেছেন যে পশ্চিমবঙ্গে এরকম হয়েছে? দেখতে পাবেন না। এদেরকে সেখানে দেখতে পারবেন যেখানে হচ্ছে যেখানে কথা বললে পরে দেশের এগেনস্টে কথা বলা যাবে, সেখানে এদেরকে দেখতে পাবেন। তাহলে আমি কীভাবে এদেরকে ধরে নিতে পারবো? এরা তো মানে প্রতিটা জায়গাতে গিয়ে ঝামেলা পাকানো, ঠিক আছে, প্রতিটা জায়গাতে গিয়ে এদের কাজ হচ্ছে মানুষকে উস্কানো দেওয়া। তাই আজকে প্রচণ্ড সেই সময় চলে এসছে, ঠিক আছে, যে আমাদেরকে একটা ডিসিশানটা হচ্ছে এটাই যে ইমিডিয়েটলি এমার্জেন্সি লাগু করা হোক, এবং
কারণ এটা গণতান্ত্রিকভাবে হবে না, যে দেশে হচ্ছে এই রকমভাবে চলছে। এবং আমার তো দৃঢ় ধারণা যে এটা নিয়ে যদি ভালো ইনভেস্টিগেশন হয়, কোত্থেকে ফান্ডিং আসলো, ঠিক আছে, এই মঞ্চ বাঁধার টাকা ওরা কোত্থেকে পেলো। কারণ প্রতিদিন প্রতিদিন হাজারটা লোককে বিরিয়ানি খাওয়া দিনে দুবেলা করে কম সম টাকার খেলা নয়। তো টাকাগুলো আসছে কোত্থেকে? স্টুডেন্টদের হাতে তত পয়সা নাই, স্টুডেন্টরা তো চাঁদা দিতে পারছে না, তাহলে টাকাগুলো আসছে কোত্থেকে? আজকে যে স্টুডেন্ট, সে তো পড়াশোনা করবে, যে নিটের এক্সাম দিচ্ছে, নিট ক্লিয়ার করা, নিট হচ্ছে আমার মতে গ্র্যাজুয়েশান লেভেলের ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সাম হচ্ছে নিট, ঠিক আছে? তো সেই এক্সামে যারা প্রিপেয়ার করছে তারা এই সময় পাবে? এসবের কোনো কিছু হবে? আজ পর্যন্ত কখনো তারা 1 সেকেন্ড সময় পাবে এই সমস্ত কিছু করার? তাহলে এই নিটের নামে এগুলো চলছে, নিটের এক্সামের নামে চলছে। ঠিক আছে, আপনারা গার্জেন, আপনারা বন্ধু, আপনারা তাদের হয়ে প্রোটেস্ট করছেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে প্রোটেস্টে এসে নিটের যখন প্রোটেস্ট করছেন, আপনারা যদি একটা দাবিতেই যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকতেন, তাহলে আজকে সরকার নথি স্বীকার করতে বাধ্য হতো, কিন্তু আপনারা ফোকাস করেননি। ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ চাই, এটা একটা অজুহাত মাত্র। এই অজুহাতের আড়ালে আপনারা নিজেদের এজেন্ডাগুলোকে, আপনারা নিজেদের যে যে এই যে সমাজ বিরোধী কার্যকলাপগুলোকে, সেগুলোকে আপনারা একটা 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 করে তৈরি করেছেন। এদের নিট নিয়ে কোনো, নিটের সলিউশন নিয়ে কোনো, আমি কোনো টুল কিট, কোনো পর্চা, কোনো লিস্ট বা কোনো কি দাবি দেওয়া, সেগুলো আমি দেখিনি। এদের দাবি দেওয়া কি? ব্রাহ্মণবাদ, আজাদি বুক। এদের এদের দাবি হচ্ছে কি, যে এরা স্টেজ থেকে বলছে বাস এক আল্লাহ কা নাম রহেগা। এটা যেটা একটা আদ্যপান্তভাবে, কবিতাটা পড়ে দেখবেন, আদ্যপান্তভাবে জিহাদি কবিতা। ওই কবিতাতে শুরু থেকে শেষ পর্যন্ত একটাই মতো, যে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করতে হবে। সেই কবিতাটা তুমি ওখানে প্রোটেস্টে ইউজ করছো, আমি তোমাকে সাপোর্ট করতে পারবো? তুমি আজকে ওখানে বলছো সীতা কা পতি, গীতা কা পতি, ঠিক আছে? তো বলে দেখো তো দেখি, জায়েদ কা হাজব্যান্ড, আয়েশা কা হাজব্যান্ড বলতে পারবে? পারবে না তো, ঠিক আছে। আজকে তোমাদের যত যা ক্ষোভ আজ পর্যন্ত যা হয়েছে, আজকে যদি সত্যি নিট নিটের উপর বেস করে যদি এই প্রোটেস্ট যদি হতো, তাহলে সেখানে নিটের কথা শুনতে পেতাম। সেখানে নিটের স্টুডেন্ট না থাকলে পরেও, তার গার্জেন বন্ধু বান্ধব থাকলে পরে নিটের কথা শুনতে পেতাম, যে পরীক্ষাগুলোকে নিয়ে এরকম হতে হবে, পরীক্ষাগুলোকে সঠিকভাবে হতে হবে। সে কথা আমি একটা জায়গাতে শুনতে পাইনি। বিভিন্ন জনের বিভিন্ন রকম সুবিধা, এবং তাদের আমি ওই চারিত্রিক বিচার করব না, কারণ ওই দেখে আমি মানুষ বিচার করি না, ঠিক আছে, আন্দোলন বিচার করি না। একটা আন্দোলনে 10 জন থাকলে পরে 2 জন অশিক্ষিত থাকতেই পারে, যারা বাই সেন্টিমেন্ট, যারা ওই কজটাকে সাপোর্ট করে বলে তারা গেছে। তার মানে এই নয় যে তারা এনইটি এর ফুল ফর্ম বলতে পারবে। একটা এনইটি নিটের ফুল ফর্ম যে বলতে পারেনি, তার তার প্রতিবাদের যে কোনো দাম নেই, সেটা কিন্তু নয়। সে তার ব্যক্তিগত আবেগ থেকে, তার সামাজিক কর্তব্য থেকে সে এসছে, কিন্তু সে নিজে জানে না যে তার সেন্টিমেন্টটা কাজে লাগানো হচ্ছে ওই আজাদি গ্যাংয়ের দ্বারা, ঠিক আছে। এই এই যে এরা যে আজকে বলছে উমর খালিদের মানে মুক্তির দাবি কেন স্টুডেন্ট প্রোটেস্টে আসবে? উমর খালিদ তো বাই ডিফল্ট সে আইনতভাবে একজন দেশদ্রোহী, এবং মানুন বা না মানুন সে একজন টেরোরিস্ট, ঠিক আছে। আজকে ওই নাম উমর খালিদ, আর আপনার ভেতর থেকে সেকুলারিজম উথলে ওঠে বলে আপনি ভাবছেন যে উনি সমাজসেবী নয়। যে দেশে বসে দেশের মানে ক্ষতি করার চেষ্টা করে, শারজিল ইমাম, উমর খালিক, এরা পড়াশোনাতে যাই হোক, যত ভালোই এরা শিক্ষিত হোক, এরা দিনের শেষে টেরোরিস্ট। এদেরকে এতদিন পর্যন্ত জেলে কেন রেখেছে আমি সেটাই ভাবি, ঠিক আছে। অন্যান্য দেশের মতো আইন হলে পরে, বিশেষ করে শরিয়া আইন যদি হতো, শরিয়া আইনের মতো যদি ভারতে যদি আইন হতো, তাহলে পরে এদেরকে প্রথম দিনই হাত পা কেটে কোথায় হাফিজ করে দেওয়া হতো। কিন্তু ভারত তো গণতন্ত্র, এখানে তো আলটিমেট গণতন্ত্র আছে যেখানে, ঠিক আছে, মানো বা না মানো, পৃথিবীতে গণতন্ত্র একটাই দেশে আছে, সেটা হচ্ছে ভারতের, ঠিক আছে। তো সেই কারণে আপনি আপনার কথা বলতে পারছেন, এবং সেই অধিকার থেকে আমি আমার কথা বলতে পারছি। আপনি আপনার অধিকার থেকে যখন আমাকে যেমন অন্ধভক্ত বলতে পারেন, যদিও আমি জানি না যে শুধু আমিই কেন অন্ধভক্ত, ঠিক আছে, অন্ধভক্ত কেন তারা নয় যারা বিশ্বাস করে
যে ওই গাধার পিঠে চেপে স্বর্গে চলে গেছিলো একটা কেউ মানুষ, যারা বিশ্বাস করে যে তার স্বপ্নে এসে কেউ হচ্ছে তা বিশ্বের মানবতার ইতিহাস জেগে গেছে, ঠিক আছে, যারা বিশ্বাস করে যে এই 200-500 বছর আগে একটা মানুষের হাতের ইশারায় চাঁদ দুভাগে ভাগ হয়ে যেত, ঠিক আছে, তারা কেন আমি অন্ধভক্ত, আমি মানি, ঠিক আছে, আমি মানছি, আমি হিন্দু প্রগাঢ় হিন্দুত্ববাদী। আজকে বিজেপি হিন্দুর হয়ে কিছু কিছু কাজ করছে, তাই আমি বিজেপি সাপোর্ট করছি। কালকে যদি বিজেপি যদি হিন্দুর এগেনস্টে কথা বলে, আমি কালকে বিজেপির এগেনস্টে হয়ে যেতে আমার 1 সেকেন্ড লাগবে না। আমি হিন্দুত্ববাদী, হিন্দুর হয়ে কেউ কথা বলবে তা আমি করব। সুতরাং আমি অন্ধভক্ত, গর্বিত অন্ধভক্ত। আমাকে অন্ধভক্ত বলুন, আমার মুখের সামনে বলুন, আমি গর্ব আই উইল টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে অন্ধভক্ত যদি হই আমার দেশকে সমর্থন করার জন্য, আমার পার্টিকে সমর্থন করার জন্য, আমার আইডিওলজিকে সমর্থন করার জন্য, হতেই পারে আমার আইডিওলজি ভুল হতেই পারে, কিন্তু সেটাকে সমর্থন করার জন্য আমি যদি অন্ধভক্ত হই, তাহলে তারা যারা একটা পাগলের প্রলাপকে যারা ধর্ম হিসেবে মনে করছে, তারা কেন অন্ধভক্ত হবে না? তারাও অন্ধভক্ত, ঠিক আছে, তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন? পারবেন না, ঠিক আছে। তো দেশে এই সময় চলে এসছে যে আইন করে, এবং এটা গণতান্ত্রিকভাবে সম্ভব নয়, কারণ গণতান্ত্রিকভাবে এটাকে আনা হয়নি। ভারত ধর্ম নিরপেক্ষ আগে ছিল না। বাই কোর প্রিন্সিপাল, যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, ভারত চিরকালই সেকুলার থাকবে, কারণ হিন্দুরা ধর্মগতভাবেই সেকুলার। সনাতন ধর্ম বাই ডিফল্ট সেকুলার, এর কোনো যুক্তি অযৌক্তিক কিছু নয়। এখানে সবাইকে মানার বিশ্বাস আছে, সবাই সবাইকে মানতে পারে, ঠিক আছে, শুধু এটাই ঠিক, বাকি সব বেকার, এটা কিন্তু কখনো হিন্দু ধর্ম বলেনি। তাই সনাতন ধর্ম যতদিন এই দেশে সংখ্যাগরিষ্ঠ থাকবে, এই দেশ ফ্রম কোর অফ ইটস সোল সেকুলার থাকবে, ধর্মনিরপেক্ষ থাকবে। কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দটা কিন্তু কনস্টিটিউশনে বাবা সাহেব আম্বেদকর আসেনি। তাহলে কি বাবা সাহেব আম্বেদকর কি বোকা ছিলেন? তিনি কেন সংবিধানে, বাবা সাহেব আম্বেদকর কেন সংবিধানে সেকুলার শব্দটা লাগাননি? সেকুলার শব্দটা তাহলে কে লাগালো? এই কংগ্রেস এমার্জেন্সির সময়ে ওই এমার্জেন্সির পাওয়ারগুলোকে কাজে লাগিয়ে এই সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক এবং সেকুলার, ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দকে সংবিধানে ঢুকিয়ে দিয়েছে। তো আমাদের দায়িত্ব এখন হচ্ছে আবার সেই এমার্জেন্সি এনে এই দুটো শব্দকে কনস্টিটিউশন থেকে বার করতে হবে। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে সমস্ত বামপন্থী যে সংগঠনগুলোকে, বামপন্থী চিন্তাধারাকে এই দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ বামপন্থা হচ্ছে ক্যান্সার। বামপন্থার কোনো পৃথিবীতে কোনো অবদান নেই। পৃথিবীতে যে দেশ বামপন্থার আন্ডারে গেছে, সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। ইউএসএসআর ভেঙে গেছে। চায়না করছেন, চায়না হচ্ছে আলট্রা ক্যাপিটালিস্ট দেশ, আমেরিকার থেকেও বেশি সাম্রাজ্যবাদী এবং হচ্ছে ধনতান্ত্রিক পুঁজিবাদী দেশ। সব থেকে বড় ফাসিস্ট দেশ হচ্ছে চীন। তো সুতরাং চায়নাকে আপনি কমিউনিস্ট পার্টি হিসেবে দেখবেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে চায়নার এমন অবস্থা, ওটা একটা বাবলের মতো, যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে, ঠিক আছে। কিন্তু এটা একটা তাত্ত্বিক একটা তর্কের ব্যাপার, সেই ওই জন্য আমি সেটা নিয়ে আবার এখানে আমি কিছু বলতে চাই না। সে বাবল, সে চায়না ফাটলো কি থাকলো, সেটা আবার আমার দেখে লাভ নেই। কিন্তু কথা হচ্ছে এটাতে চীনে বামপন্থা ওখানে নেই, আলটিমেট ওখানে স্বৈরাচার চলে। তো পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত বামপন্থা সফল নয়। এর এবং যে দেশে বামপন্থা আছে, সেই দেশ তার তলানি থেকে গেছে। কারণ ওই যে বললাম, ওই সাপের কামড় খেয়ে দাঁত, আজকে বামপন্থা তার বন্দুক ছেড়ে দিয়ে ভারতে এসে সংসদীয় রাজনীতিতে জয়েন করেছে, অর্থাৎ তার 20 দাঁত ভেঙে ফেলেছে। কিন্তু ওই যে বললাম, 20 দাঁত যতই ভাঙুন না কেন, সাপের চরিত্র হচ্ছে ছোবল মারা। সে আপনাকে ছোবল মারবে এবং সেই ছোবলে ক্ষত হবে, এবং এই ক্ষতগুলোকে সারাতে আমাদের কষ্ট হবে, খরচা হবে। তার জন্য আমাদেরকে কষ্ট পেতে হবে। পাচ্ছে, দিল্লি থেকে সিন আসছে, রক্ত বেরোচ্ছে মানুষের মাথা থেকে, পুলিশের মাথা থেকেও বেরোচ্ছে। লাঠিচার্জ যেমন পুলিশ করছে, ছাত্র আজকে
ইট তুলে পুলিশের দিকে ছুঁড়ছে। এই সিনগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। না আমাদের পুলিশ খারাপ, না আমাদের ছাত্র খারাপ, মাঝখানে একদল এই কীট পোকামাকড় আছে যারা হচ্ছে উস্কানি দিয়ে ইনফেকশন তৈরি করেছে। ঠিক আছে, আমি বলছি না যে ছাত্রদের দাবি ভুল, আমি বলছি না যে সরকারের দাবি ভুল, দুজনেরই পয়েন্ট আছে। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে দেশের ক্যাপিটালে মারপিট হেনাতেনা, এটা কোনো উপায় নেই, এটা 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 আনওয়ান্টেড। ঠিক আছে, এবং ব্যক্তিগত আমি মনে করি যে গণতান্ত্রিক দেশে এই সমস্ত এজিটেশনের কোনো জায়গা নেই। তাহলে গণতান্ত্রিক হলো কী করে? ভোট দিয়ে আমি আমার সরকারকে চয়েস করব। মারপিটের জায়গাটা আসছে কোত্থেকে? আন্দোলন আমাকে কেন করতে হবে? আমি এবার ভোটে পারিনি, আমি আমার মানুষকে শিক্ষিত করব, মানুষকে জানাবো, মানুষকে অ্যাওয়ার করব, পরের ভোটে আমি লড়াই করব। এভাবে গণতন্ত্র চলবে। আমি ভোটে জিততে পারিনি বলে আমি আজকে না খেয়ে অনশন করে আমি আমার দাবি আদায় করব, আমি ওই ভাঙচুর করে আমি আমার দাবি আদায় করব। এটা গণতন্ত্র নয় দাদা, এটা গণতন্ত্র নয়। নিজেদেরকে গণতন্ত্রী বলে দাবি করবেন না। ঠিক আছে, আরও অনেক কথা, প্রচুর প্রচুর কথা আমি বলতে পারি, অনেক প্রসঙ্গও চলে আসবে, কিন্তু আজকে আমি এটাই বলছি যে যা হচ্ছে ভালো হচ্ছে, তার কারণ হচ্ছে এই সমস্ত জিনিসগুলো হলে পরে দেশদ্রোহী, ভণ্ড এবং কিছু মস্তিষ্কবিহীন গান্ডু চিনে রাখতে সুবিধা হয়। ভালো থাকবেন।